আজকে টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশেষ টক শো আমরা রেখেছি আজকের আলোচনায়, কারণ বিষয় তো একটা আছে। বিষয়টা হচ্ছে, আপনারা অবশ্যই জেনে গেছেন সংবাদপত্রে, সংবাদ মাধ্যমের দ্বারা এবং বিভিন্ন ক্ষেত্রে নিউজ দেখে, নিউজ মিডিয়ার মাধ্যমে, ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনারা জেনে গেছেন রাজ্যে সিবিআই এসে গেছে। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন টিম আসবেন রাজ্যে, এবং কালকে রাজ্যের একজন মন্ত্রীকে সমন পাঠানো হয়েছে কিছুদিন আগে। কালকে ওনার সামনাসামনি বসে, মুখোমুখি বসে ওনার সাথে কথা বলবেন রাজ্যের মন্ত্রী বিজিতা নাথ, সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ ওনার সাথে কথা বলবেন। এবং কি বিষয় জানতে চাইবেন? বিষয়টা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে না, সারা দেশের ক্ষেত্রে অতি আলোচিত বিষয় চিটফান্ড। সেখানে গোলাপের কাঁটা, বিষয়টা কিন্তু খুব পরিষ্কার। রোজবেলি অর্থাৎ গোলাপ উপত্যকায় গোলাপ ফুল ফুটেছে, সেখানে কিন্তু গোলাপের কাঁটার ছোঁয়া লেগেছে কোথাও না কোথাও, কারো না কারো গায়ে। এক্ষেত্রে আমরা পশ্চিম বাংলায় দেখেছি কিন্তু গোলাপের কাঁটায় বিদ্ধ হয়েছেন অনেকজন। রাজ্যে কি সেটাই করতে যাচ্ছে? গোলাপের পাপড়ির স্পন্দিত ছোঁয়া কতটুকু বা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বিস্তৃত ছিল, এরপর কি কাটার আঘাত লাগতে যাচ্ছে কি রাজ্যের নেতা মন্ত্রী কিংবা বড় বড় রাঘব বোয়ালদের শরীরে? এ নিয়েই কিন্তু বিশেষ আলোচনা। আসলে রাজ্যে সিবিআই মুখোমুখি হবে সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথের, এবং আমাদের আজকের আলোচনা এই বিষয়ে যে রোজবেলি এবং এই সিবিআই প্রসঙ্গে কি হতে যাচ্ছে, কি হবে, আসলে কতটুকু দোষী হতে পারেন, এবং ওনার বিরুদ্ধে যে সিবিআই নোটিশ জারি করেছেন সেটার গুরুত্ব কতখানি, সেটা কি শুধুই সাক্ষ্য প্রমাণ এবং কথার কথা, নাকি আরও কিছু? এরপর আসতে পারে যে আর কারা কারা হয়তো সিবিআই এর নেক নজরে আসতে পারেন। এই নিয়ে আলোচনায় আমার সাথে আছেন রাজ্যের বিধায়ক রতনলাল নাথ, স্বাগত জানাচ্ছি রতনবাবু। এবং আপনারা জানেন যে এই রাজ্য রাজনীতিতে যিনি প্রথম তথ্য সমৃদ্ধ আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন, অর্থাৎ আমরা একেবারে সাধারণত কি জানি যে রাজনীতির নেতা কখনো তথ্যনিষ্ঠ আলোচনা করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে তথ্য বা ডকুমেন্ট সেগুলো একেবারে হাতে নিয়ে চলা, সেগুলো তুলে ধরা, সেই ক্ষেত্রে উনি এই রাজ্যে প্রথম এনেছেন বলে ধারণা, এবং অনেকে বলছেন। এই ক্ষেত্রে এই তথ্য সম্রাট অর্থাৎ তথ্য নিয়ে যিনি সবসময় চলেন, সেই তথ্যবিদের কাছে আমরা যাব। তথ্যবিদ এবং তথা রাজ্যের বিধায়ক রতনলাল নাথ আমাদের সাথে কথা বলবেন। আগামীকাল সিবিআই সামনে মুখোমুখি থাকবেন বিজিতা নাথ। কি হবে, কারা দোষী, কারা আর হতে পারেন সিবিআই এর নেক নজরে ধরা, পাশাপাশি রোজবেলির এখন গুণাগার কারা কারা রাজ্যে, এ নিয়ে কথা বলতে চলুন রতননাথের কাছে। রতনবাবু, স্বাগত জানাচ্ছি। এবং পাশাপাশি বলছি যে আজকে তো প্রথম আপনার মুখোমুখি হওয়ার বিষয়টা, এবং আমি নিজেও আজকে আপনাকে প্রথম পেয়েছি আমাদের টক শো রুমে, তাই স্বাগত জানাচ্ছি বিশেষভাবে আমার তরফ থেকে। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বিষয়টা বুঝতে চাইবো যে যেটা আমরা দেখেছি, একটা কাগজ এসেছে সমন, যেটাতে 160 সিআরপিসিতে একটা সমন জারি হয়েছে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথের বিপক্ষে গিয়ে, এবং সিবিআই আগামীকাল ওটা নিয়ে আলোচনা করবে। এখন বিষয় হচ্ছে 160 সিআরপিসি বিষয়টা কি, এবং সেই ক্ষেত্রে এটার গুরুত্ব কতখানি, আর এটা কি শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের জন্যই সাক্ষ্য হিসাবে রাখা হয়েছে, নাকি অন্য কিছু আরও দিকে মন নিতে পারে? এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমেই আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। সবচেয়ে আগে সিবিআই তদন্তকারী সংস্থাকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেরিতে হলেও ওনারা এই ত্রিপুরার যে সবচেয়ে সেন্সিটিভ ইস্যু, এবং সবচেয়ে কথা হলো আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ইস্যু থাকলেও একটা জিনিস পরিষ্কার, এত বেশি লোক ইনভলভ মিনস আমাদের রাজ্যে 38 লক্ষ লোক, প্রায় 15 লক্ষ লোক এফেক্টেড, এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং আমাদের এই যে চিট ফান্ড ইস্যু, এটা হলো 15 লক্ষ, এবং ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই লোক সংখ্যা আনুপাতিক হারে আমাদের মতো এত এফেক্টেড আর কোনো রাজ্য নেই, ইভেন পশ্চিমবঙ্গও না। সিবিআই এর ম্যান পাওয়ার প্রচুর নয়, এই জন্য সিবিআই এর লয়ার, ত্রিপুরা যখন এত বড় সেন্সিটিভ ইস্যু, সিবিআই এর লয়ার কোর্টে দাঁড়িয়ে বলছে যে আরসি দেবনাথ লার্নেড কাউন্সিল
representing the CBI states that the CBI has instructed him they are already overburdened and they should not be entrusted with these matters. যখন হাইকোর্টে একটা মামলা করেছিল এবং মামলা করেছিলেন আমাদের রাজ্যেরই এক ভদ্রমহিলা, যিনি কেস করেছেন। কেসের পরে কোর্ট যখন উঠলো রিট পিটিশন ক্রিমিনাল 3/2014, ওই মামলায় বলতে গিয়ে সিবিআই এর লয়ার বলল যে না, আমরা ওভারবার্ডেন, কোর্ট দিতে পারে কিন্তু আমরা ওভারবার্ডেন, আমাদের ইনফরমেশন দিয়েছে, আমরা ওভারবার্ডেন। আসলে সিবিআই তো হিউজ ম্যান পাওয়ার নেই, কিন্তু যখন সেন্সিটিভ ইস্যু হয়ে যায়, যখন মারাত্মকভাবে কোনো ঘটনার মোড় নেয়, তখন কিন্তু সিবিআই আসে। এবং আমাদের রাজ্যে চিট ফান্ড সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের যে 138টা মামলা, 138টা চিট ফান্ড সংস্থা রয়েছে এবং মামলা হয়েছে অনেকগুলি, 78টার মতো মামলা হয়েছে। এবং রোজভ্যালির বিরুদ্ধে মামলা হয়েছে 5টা। আমাদের জানা মতো সরকারি তথ্য অনুসারে রোজভ্যালির বিরুদ্ধে মামলা হয়েছে 5টা, কিন্তু রাজ্য সরকার রোজভ্যালি সম্বন্ধে সবচেয়ে বেশি দুর্বল। অর্থাৎ কোথাও না কোথাও তারা রোজভ্যালির সাথে এমন একটা গোপন যোগাযোগ রয়েছে, লেনদেন রয়েছে, যে জন্য রাজ্যবাসীকে এমনকি বিধানসভাকেও এড়িয়ে বিভিন্ন সময় তারা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এবং রাজ্যের মানুষকে সঠিক তথ্য দেননি। যাই হোক, পরবর্তী সময় হলো সেটা আমি পরে আসছি, কিন্তু প্রথমে আমি সিবিআই তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এতদিনে প্রকৃত দোষী কারা, প্রকৃত এই চিটফান্ড রোজভ্যালি কাণ্ডে কারা জড়িত, কারা কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছে, কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, এগুলি সামনে আসতে বাধ্য। কারণ অলরেডি সিবিআই জনৈকা মন্ত্রীকে নোটিশ দিয়েছে আন্ডার সেকশন 360 সিআরপিসির মোতাবেক। আপনি বলছিলেন যে 160 সিআরপিসিটা, 160 সিআরপিসি কি? একটা খুব গুরুত্বপূর্ণ 160 সিআরপিসি হলো ভেরি মাচ ক্লিয়ার। পুলিশ অফিসার্স এবং চ্যাপ্টার 12 ইনফরমেশন টু দি পুলিশ অ্যান্ড দেয়ার পাওয়ার্স টু ইনভেস্টিগেট। যে নোটিশটা ওনাকে দিয়েছে, পুলিশের এই ক্ষমতা রয়েছে, কিভাবে ইনভেস্টিগেট করবে তার ক্ষমতা কি, সেখানে 160 সিআরপিসির একটা সেকশন আছে, police officers power to require attendance of witness. Any police officer making an investigation under this chapter may by order in writing দিয়েছে, require the attendance before himself of any person being within the limits of his own or any adjoining station who from the information given or otherwise appears to be acquainted with the facts and circumstances. এটা হলো আসল জায়গা। এবং দেখবেন নোটিশের মধ্যে এরকম ভাবে এই ল্যাঙ্গুয়েজে আছে, appears to be acquainted with the facts and circumstances of the case and such person shall attend as so required. তাহলে সিবিআই এর কাছে কিছু তথ্য রয়েছে এমন যেটা আমি জানি না। সিবিআই ভাবছে বিজিতানাথকে আমি যদি এই নোটিশ দেই, বিজিতানাথ সমস্ত কিছু জানে রাজ্যের এই চিট ফান্ড সংক্রান্ত বিষয়, সে এমন কিছু জানে এবং দেখা যাবে এটা কি গৌতমবাবু জড়িত নাকি মানিক সরকার জড়িত না অন্য কেউ জড়িত, সব কিছু কিন্তু বেরিয়ে আসবে। কারণ ওরা একটা পার্টিকুলার নোটিশ দিয়েছে, নিশ্চয়ই তদন্তকারী সংস্থা অনেক কিছু বুঝে নোটিশ দিয়েছে যে, এবং বলছে কোশ্চেন সেট করা থাকবে, কোশ্চেনের রিপ্লাই যদি উল্টাপাল্টা হয় উনিও কিন্তু জেলে যেতে হবে। তো সুতরাং এখানে ইচ্ছা করলেই এই নোটিশ দিয়েছে, মানে ত্রিপুরার চিটফান্ড সংক্রান্ত বিষয়ে আমার ধারণা শুধু 160 সিআরপিসির নোটিশ শুধুমাত্র বিজিতানাথ পাবে আর কেউ পাবে না, ইট ইজ নট কারেক্ট।
অনেকে আবার 41 নোটিশ পেতে পারে, 41 সিআরপিসির নোটিশও পেতে পারে। সুতরাং না 160 সিআরপিসি তো বুঝলাম যে এটার এরকম ধারা বিবরণ হবে, এবং যদি কেউ না উপস্থিত থাকে তাহলে সে এটা মেনে নেওয়া হবে যে ও এই বিষয়ে আছে এবং এই বিষয়ে এড়িয়ে যেতে চাইছেন। আচ্ছা, এই যে 41টা বললেন, এটা আসলে কি? মানে 41 ডাইরেক্ট আমি অ্যারেস্ট করে ফেলবো, ডাইরেক্ট অ্যারেস্ট করে ফেলবো। আমি সোজা আমি কাউকে ইচ্ছা করলে নোটিশও দিতে পারি, আমি ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারি। সাধারণত সিবিআই এত উন্নত ধরনের তদন্তকারী সংস্থা, এরা সহজে কাউকে সুযোগ দেয়। ওই যে বলছে একটা কথা, অপরচুনিটি। প্রত্যেক মানুষকে তার, সে দোষী কিন্তু জেনেও তাকে অপরচুনিটি দেয়, সহযোগিতা করে কিনা, তদন্তকারী সংস্থার সাথে সহযোগিতা করে কিনা, নাকি মিথ্যা কথা বলছে, নাকি অন্য কথা বলছে। প্রয়োজন মধ্যে লাই ডিটেক্টর সেখানেও চেয়ারে বসিয়ে দেবে, যে ভুল বললেই একটা সাউন্ড হবে। সুতরাং এই জিনিসটা, অর্থাৎ একটা কথা পরিষ্কার, সিপিএম দল আষ্টে পৃষ্ঠে বেঁধে যাচ্ছে। কারণ বিজেতারা এই রাজ্যের এই চিট ফান্ড সংক্রান্ত, বিশেষ করে রোজ ভ্যালি সংক্রান্ত, আমি যতটুকু জানি উনি নিজেও চিট ফান্ডের এজেন্ট ছিলেন, আমি যতটুকু জানি, এবং ওনার হাজব্যান্ডও চিট ফান্ডের এজেন্ট ছিলেন। সুতরাং যতটুকু আমি জানি, সুতরাং সিবিআই ওনার থেকে অনেক কিছু বেরোবে, এবং এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যেটা আমরা পরের দিন জানবো। কিন্তু এতে পরিষ্কার, এই নোটিশের দ্বারা প্রমাণিত যে বিজিতারা রোজভ্যালির সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানে। এই যেটা কিন্তু এই নোটিশে সাফিসিয়েন্ট না। এই নোটিশে যেটা আছে এটা হচ্ছে উড়িষ্যার একটা কেস শো করে আসা, এটা কলকাতা কেস নাম্বার RC39S 2014 কলকাতা। তাহলে আমাদের এটা ত্রিপুরার কোনো একটা কেসকে না। হ্যাঁ, এটা একটু এই জায়গাটা মনে রাখ, ওই কেসগুলিতে আসছে। এটা কলকাতার কেসে মনে রাখবেন, মেইন আসামি, মূল যে অভিযুক্ত, উনি কিন্তু রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডস এর চেয়ারম্যান গৌতম কুন্ডু। উনি এটা, তাহলে তার মানে গৌতম কুন্ডু এবং অন্য চিটফান্ডে কিন্তু আসছে না। রোজভ্যালি সংক্রান্ত মামলায় গৌতম কুন্ডুর অনেক কিছু নিশ্চয়ই স্টেটমেন্ট রয়েছে, যে জন্য এমনও হতে পারে, আমি জানি না, এমনও হতে পারে যেহেতু তদন্ত ব্যাপার, ইন কেস দেখা যাবে অনেক লোককে জিজ্ঞাসাবাদ করবে। এমন কিছু চেয়ারম্যান রোজভ্যালি এমন কিছু বলেছে সিবিআইকে, সিবিআই সেই বিষয়টাকে সামনে রেখে বিজেতানাথ কলকাতার কাছে কেন থাকবে? এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটাই বুঝতে চাইবো। যেখানে রাজ্যে এতগুলো কেস আছে এবং রোজভ্যালি সম্পর্কেও, কিন্তু কলকাতার একটা কেস, সেখানে আমাদের রাজ্যের মন্ত্রীর কিভাবে নাম? এইটা তো প্রশ্ন, যে আসলে ত্রিপুরা থেকেই কিন্তু চিটফান্ড শুরু। এটা যদি অনেকে বলবেন যে পশ্চিম, নট অ্যাট অল কারেক্ট। আমরা এই রাজ্যে আমাদের জোট সরকার, কংগ্রেস টিউজিএস গভর্নমেন্ট ছিল, এর আগে কংগ্রেস গভর্নমেন্ট ছিল। যখনই বাম জমানা শুরু হয় এবং সিপিএম সরকার থাকে, এবং এই চিট ফান্ড সংস্থাগুলি জাঁকিয়ে বসে। আমরা যদি একটু পুরনো যে যাই, দেখেন আমরা বারবার বলছি, যখন এ রাজ্যে চিটফান্ড ব্যবসা শুরু করে দিয়েছে এবং সরকারি মদতে সিপিএম দলের নেতাদের কাঁধে ভর করে এখানে এসেছে। কেন বলবো সিপিএম নেতারা, কেন বলবো? প্রশাসনটা সিপিএম চালাচ্ছে, বিরোধী দল তো সরকার চালাচ্ছে না। তো কোনো চিটফান্ড কোম্পানি বা কোনো ধরনের ব্যক্তি যদি এ রাজ্যে ব্যবসা করতে আসে, তাহলে বিরোধী দলকে ধরে আসবে না। এটা পরিষ্কার। তাহলে কোনো দলের নেতাকে ধরে এ রাজ্যে এসেছে, এবং পরবর্তী সময় তারা, আমি দেখাবো, পরবর্তী সময় তারা কিন্তু লাইসেন্স পেয়েছে। একদিকে ট্রেড লাইসেন্স দিয়েছে এবং রেজিস্ট্রেশন দিয়েছে, আমি দেখাবো এটা। এবং সবগুলি শাসক দল, এবং আগরতলা মিউনিসিপ্যালিটি, সাবরুম নগর পঞ্চায়েত, ধর্মনগর নগর পঞ্চায়েত, এগুলি কিন্তু সবগুলি লাইসেন্স দিয়েছে। আমরা যখন দেখলাম, আমাদের কিন্তু শুরু থেকেই আমাদের সন্দেহ হয়েছিল যে এরা কিন্তু পালিয়ে যাবে। চিটফান্ডের কিন্তু অতীত অভিজ্ঞতা ভালো নয়, বহুত আগের থেকে যদি যাই। কিন্তু তখন আমরা বারবার বলছি,
আইন করুন, এই রাজ্যে এসব ব্যবসা বন্ধ করুন, আইন করুন, এবং তাদের সবকিছু বাদ। কিন্তু সরকার করলো না। সরকার কখন করলো? আমরা যখন বিধানসভায় একের পর এক প্রশ্ন করলাম, তখন 2000 সনে রাজ্যে একটা আইন করলো। ওটা শুরু হয়েছে কবে ধরে নিচ্ছেন? মানে না, ওই চিট ফান্ডের ব্যবসাটা মোটামুটি অনেক আগে কবে থেকে শুরু হয়েছে? যেখানে যখন বামফ্রন্ট সরকার শুরু হলো 93 থেকে, কিন্তু 92 পর্যন্ত কিন্তু চিট বলুক, এই যে বামফ্রন্টের নেতারা আছে, যখন 88 to 92 এই সময় কিন্তু কখনো কিন্তু চিট ফান্ডের ব্যবসা ছিল না। যখন 93 সিপিএম দল ক্ষমতা আসলো, এই চিট ফান্ড শুরু করলো। যখন চিফ মিনিস্টার মানিক সরকার দায়িত্ব নিল, সেদিন থেকে বেপরোয়াভাবে এই চিট ফান্ডের আগমন এবং সব কিছু, এবং তখন বলার পরে দেখুন 98-এ করার পরে আমরা কিন্তু বারবার বিধানসভায় আমরা দাবি করেছি, নো, এরকমভাবে চলতে পারে না। এদের যারা ডিপোজিটার্স, তাদের সিকিউরিটি কি, তাদের নিরাপত্তা কি, তারা যদি পালিয়ে যায়, তখন গুরুত্ব দেয়নি। যাই হোক 2000-এ একটা আইন করেছে, সে আইনও ডিফেক্টিভ। দেখো, এবং আমাদের চাপে পড়ে 2000 আইন করেছে, কিন্তু আইন করলে হবে না, এটা বিলের পরে অ্যাক্ট হয়। অ্যাক্ট হলেও হবে না আইন, যদি না আমরা রুলস ফ্রেম করি। দেখা গেল 2000 আইন করলো, আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার রুলস করলো 2007-এ, 7 বছর পর, অর্থাৎ 7 বছর পর 2000 আইন করার পর 7 বছর পর সেটা তারা রুলস ফ্রেম করলো। 2007-এ রুলস ফ্রেম করার পরও আমরা বারবার বলছি এটা ডিফেক্টিভ আইন, এতে জনসাধারণের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের সিকিউরিটি, টাকার যে সিকিউরিটি, এটা থাকবে না। পরবর্তী সময় আমাদের চাপে পড়ে আবার একটা আইন করলো তারা, সেটা করলো আপনার 2011 যখন বিধানসভা বিলটা আনলো, অ্যামেন্ডমেন্ট বিল, তখন আমরা প্রতিবাদ করলাম যে না, এরকম বিল হতে পারে না, এটা ডিফেক্টিভ, আরো কড়া আইন করো, যাতে সাথে সাথে তাদের গ্রেপ্তার করা যায়, সাথে সাথে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল করা যায়, তাদের সম্পত্তি যাতে বাজেয়াপ্ত করা যায়, এগুলোর জন্য। এবং তখন আমরা বিল পাস করতে দিলাম না, না দিয়ে কোথায় গেল তারা আপনার ইয়েতে সিলেক্ট কমিটির মিটিংয়ে। সিলেক্ট কমিটি, আমিও মেম্বার, আমাদের দলের একজন মেম্বার গোপাল বাবু ছিলেন। এবার যখন বাদল বাবু, তপন বাবু, জিতেন চৌধুরী, জগবন্ধু দেব রায়, সমিত দেব সরকার, মাধব সাহা, সুকুমার বর্মন, রতনলাল নাথ, গোপাল চন্দ্র রায়, তখন আমি লিডার অফ দি অপোজিশন, সুদীপ রায় বর্মন, বিজয় কুমার রাঙ্কল, এই 11 জনের সিলেক্ট কমিটি। এবার সিলেক্ট কমিটিতে মিটিং শুরু হলো। মিটিং এ ওরা পাস করে ফেলবে, তখন এটা ডিসেন্ট নোট দিলাম আমরা যে না, এরকম চলতে পারে। কি আমরা বললাম? While discussing on the draft report, Sri Ratanlal Nath and Sri Gopal Chandra Rai, honorable members pointed out the necessity for keeping this provision in the bill that before starting the activities in Tripura, the financial establishment shall have trade license or registration to be issued by the state government with a view to prevent their fraudulent act. Irrespective of the fact that those financial establishments have or have not any registration either under the Companies Act. যদি এসব না থাকে, তুমি কিন্তু তাকে লাইসেন্স দিও না, আর লাইসেন্স দিলে, তোমার লাইসেন্স না দিলে বিজনেস করতে পারবে না। কিন্তু দেখুন, এবার বলল from the RBI, the proposal of which has not been agreed with by the other majority members of the party. কমিটির আধার কারা? সিপিএম এর তারা এগ্রি করলো না। এবং এগ্রি না করে আপনি দেখবেন, এগ্রি না করে তারা করলো কি, তারা একটা আইন করলো। আমরা যেটা 2011 বলছি, যখন সব লুটপাট করে শেষ নিয়ে গেল, সমস্ত রাজ্যের টাকা সমস্ত লুট করে নিয়ে গেল, আমরা বলছি এটা কোনটা? 2011-তে আমাদের কথা মানেনি। এটাই সিলেক্ট কমিটির রিপোর্ট বলেনি, সেখানে বলছে 2011-এ আপনারা এটা বিষয়টা আরেকটু পরিষ্কার করব। 2011-এ যখন আপনারা এটা বললেন, ঠিক তখন সেখানে কি পাস হলো যে অপোজিশন বলল যে না,
বিরোধী দলের যারা বলছে এটা আমরা এগ্রি করি না, সুতরাং আমরা যেমনি চালাচ্ছি এমনি চালাবো, এটা 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 এসেছে। হ্যাঁ, এবং যখন সব লুটপাট করেছিল এই গত বছর 11 আর 2016 2016, হ্যাঁ 16-এ এবার চিফ মিনিস্টার টনক নড়লো। আমরা যেটা 2011 কত বলেছি, এবার 2016-তে এসে বলছে, যখন লুটপাট করে চলে গেল, এখন বলছে বিফোর কমেন্সিং অফ দি বিজনেস ইন এনি এরিয়া এভরি ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট শ্যাল অবটেন এ ট্রেড লাইসেন্স ফ্রম দি কনসার্ন লাইসেন্স অথরিটি। অর্থাৎ যখন আমরা তখন বললাম এটা কিসের জন্য, এখন 2011-তে বলছিলাম, এখন তো কেউ নেই, তাহলে কি আবার নতুন করে কাউকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার তারপরে এটা উইথড্র করলো, বলে যে এটা উইথড্র করলো। তারপর কি হলো প্রমাণ হলো চিট ফান্ডগুলির সাথে রাজ্যের সিপিএম দলের নেতারা, রাজ্য সরকারের বহু মন্ত্রী মানে এমনভাবে যুক্ত হয়ে রয়েছেন যে তাকে আলাদা করার চিন্তা করা যায় না। সেই জন্যই প্রথম থেকে আইনের ফাঁক ফোকর রেখে দিয়ে যাতে তারা বিজনেস করে যেতে পারে, এবং প্রয়োজন বোধে এমন একটা সময় নোটিশ মেরে দেবে যে তারা যেন পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। আমরা যেটা চেয়েছিলাম যে যখনই তারা সন্দেহ হবে, কোনো কমপ্লেইন যদি আসে, তখনই কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট সিল হবে, এবং নট অনলি হিয়ার, সারা দেশের মধ্যে যেখানেই তার প্রপার্টি থাকবে, যেখানে তার স্থাবর অস্থাবর সম্পত্তি থাকবে, সেখানে কিন্তু ব্যাংক সিল হয়ে যাবে। আমরা এই আইন করতে চেয়েছিলাম, কিন্তু রাজ্য সরকার এগ্রি করেনি। একটাই মাত্র কারণ রুজবেলি থেকে হিউজ অ্যামাউন্ট তারা পার্টি ফান্ডে গেছে, এবং আর এবার যখন শুরু হবে আলোচনা, যখন জিজ্ঞাসাবাদ, তখন আস্তে আস্তে সমস্ত কিছু জোলা থেকে বেড়াল বেরিয়ে আসবে, এবং শুরু হয়েছে। সুতরাং প্রথম থেকেই কিন্তু সিপিএম দল এই চিট ফান্ডের সাথে একদম প্রেমিক প্রেমিকার মতো একদম যুক্ত। কোনো মতেই এটাকে আমরা কিন্তু, যেহেতু আমরা মাইনরিটি, সেই জন্য আমরা সেখানে আমাদের সিলেক্ট কমিটিতে আমাদের বিরোধী দলের হলো মাত্র 4 জন, বাকি তারা 7 জন, সুতরাং ভোটাভুটিতে সেই জন্য এটাকে বলে ডিসেন্ট নোট, অর্থাৎ আমরা একমতই নেই। সাধারণত আমরা সিলেক্ট কমিটিতে গেলে আমরা একমতই সিদ্ধান্ত নেই, কিন্তু আমরা রিটেন আমরা অবজেকশন দিয়েছি, এটাই সেই বইটা। সুতরাং রিটেন অবজেকশন বলছি যে না, আমরা এটা মানি না। পরবর্তী সময় সংখ্যাধিক্যের জোরে পরবর্তী সময় বিধানসভায় এটা পাশ করে, যেটা, এবং আশ্চর্যজনকভাবে তারা আজকে মুখ্যমন্ত্রী বলছে আমি জানি না। 2007-এ আইন হয়ে 2000-এ আইন পাশ করেছি, 2007-এ রুলস ফ্রেম হয়েছে। অ্যাকর্ডিং টু ইউ স্যার, 93 থেকে শুরু হয়েছে, 2000-এ গিয়ে 93 থেকে বীজ বোনা শুরু 93 থেকে জোট সরকার চলে গেল 92-তে। 93 নির্বাচনে ওরা জিতে আসলো, দশরথ বাবুর সরকারের সময় দশরথ বাবু চিফ মিনিস্টার, তখন কিন্তু রমরমানা শুরু হয়েছে, বীজ বোনা হচ্ছিল। হ্যাঁ, বীজ গোনা হচ্ছিল, বীজ গোনা। এরপরে যখন 98-এ যখন ক্ষমতা আসলো, মানিকবাবু যখন দায়িত্ব নিল, তখন কিন্তু শুরু হয়ে গেল বেপরোয়া। উনাকে সেই জন্য আমরা বলি, উনি হলেন এই সিপিএম দলের যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী নেতারা, উনি হলেন শিক্ষাগুরু। দীক্ষাগুরু কিন্তু নিপেন চক্রবর্তী। উনি কিন্তু খারাপ দীক্ষা দেননি, অন্তত রিগার্ডিং করাপশন, অন্যান্য বিষয় নিপেন বাবুকে বলা যাবে, কিন্তু রিগার্ডিং করাপশন মানিকবাবুর সময় যে বেপরোয়া দুর্নীতি, এরকম দুর্নীতি, এবং বিশেষ করে চিট ফান্ড, আমরা যেহেতু চিট ফান্ডের বাইরে যাচ্ছি না আজকে, চিট ফান্ডের মতো এত করাপশন, এই ধরনের ইস্যুতে আমি বললাম না, আরে সাধারণ একটা চাকরি নিয়ে করাপশন হলেই ছিল, এটা এমন করাপশন, আমার গচ্ছিত ধন, আমি রিক্সা চালিয়ে, আমি ছোট দোকানদারি করে, আমি বিভিন্ন ব্যবসা করে, মানুষ মনে করলো যে ঠিক আছে এখানে আমি জমা রাখি, আমি তাও জমা রাখতো না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটি মন্ত্রী এই রোজভ্যালির পক্ষে এমনভাবে বক্তব্য রাখছিল এবং ওদের সার্টিফিকেট দিচ্ছিল যেটা চিন্তা করা যায় না। এই দেখুন জিতেন বাবু রোজভ্যালি সাইনবোর্ড দিয়ে, জিতেন বাবু তাদের ক্যানভাসিং করছে,
ক্যানভাসিং করছে, যতীনবাবু ক্যানভাসিং করছে রোজভ্যালির পক্ষে, এবং রোজভ্যালির পক্ষে ক্যানভাসিং করছে। যতীনবাবু বলছে এখানে টাকা রাখুন, এখানে টাকা রাখলে ভয় নেই, এবং এরা ভালো সংস্থা, এবং এই যে জিনিসটা বলছে, এই যে জিনিসটা এটা পরিষ্কার। এখানে আবার দেখুন একবারে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সাথে মানিক সরকার কিভাবে মানে দোলনাতে চড়ছে, এবং শুধু দোলনাতে চড়ছে নয়, আপনাদের নিশ্চয়ই ফুটেজ থাকবে, উনি বলছে একটা রাজ্যের আমাকে বলুন তো, ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলবে? একটা চিট ফান্ড সংস্থা, এবং আইন করেছি জানে, উনি নিজে জানে, উনি 2008-এ বলছে। কত সালে উনি কথাটা বলেছেন? 2008-এ, 2008। অথচ সাথে আমরা রুলস ফ্রেম করেছি 2007-এ আপনারা রুলস ফ্রেম করেছি, 2000 আইন করেছি, 2000 আইন করেছি। 2000 আইনটা বিশেষ কি নিয়েছিল? চিট ফান্ড ডিপোজিটারস, ডিপোজিটার যারা জমা টাকা গচ্ছিত রাখবে, ডিপোজিটার্স, তাদের স্বার্থ রক্ষার্থে আইন, যদিও ত্রুটিপূর্ণ, কিন্তু এরপরে 7 বছর কাটিয়ে দিল, 7 বছর লুটপাট করলো সম্পূর্ণ বেআইনি ভাবে। এরপরে আমরা সাথে রুলস ফ্রেম করলাম, তার সাথে রুল ফ্রেম করার পর 8-এ উনি বলছেন যে রোজভ্যালি তো ভালোই কাজ করছে। হ্যাঁ, আমার তো এরকম ধারণা ছিল না, এটা তো ওরা তো 7,000 কোটি টার্ন ওভার। এটা 2008-এ আমরা দেখে নেবো তাহলে, কেননা আমাদের কাছে অবশ্যই থাকবে, কেননা আমরা অবশ্যই এই বিষয়গুলো তথ্য নিয়ে বসি, এবং আমাদের আজকের আলোচনা যেহেতু এই বিষয়টা দেখতে পারি আমরা ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং পলিট ব্যুরোর সদস্য উনি কি বলেছেন রোজভ্যালি নিয়ে একটু দেখে নিন। তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, পুঁজি বিনিয়োগ করবেন, খুব সঙ্গত রূপ। এখন তাদের টার্নওভার ইয়ারলি 700 থেকে 750 কোটি। এ থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে তাদের যে প্রতিষ্ঠানের যে ব্যবসা বাণিজ্য, এটা যথেষ্ট জাকিয়েই প্রসার লাভ। আমরা শুনলাম ঠিক মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ওই দিন। ঠিক আছে, আমরা রতনবাবুর কাছে যাবো। হ্যাঁ বলুন। 700-750 কোটি টার্নওভার মুখ্যমন্ত্রী বলছে, উনি কি ওই বিজনেসের সাথে জড়িত? না, ওনার বলতেই পারেন, ওনাকে কেন বলবে? আমার কথা, এই চিট ফান্ড সংস্থাকে আমি সার্টিফিকেট দিব না, আমি তো চিট ফান্ড, এরা প্রতারণা করার জন্য এখানে এসেছে, এবং লাইসেন্স দিয়েছে এবং সার্টিফিকেট দিচ্ছে উনি বলছে এরা তো ভালো করে বিজনেস জাকিয়ে বসেছে, এদের তো 700-750 কোটি টার্নওভার ইয়ারলি, সুতরাং এরা তো ভালোই কাজ করছে। এই যে শব্দগুলি, তাহলে একটা রিকশাওয়ালা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, উনি বলছেন এরা ভালো, তাহলে আমি কেন টাকা রাখবো না? আজকে 14,12,000 আমানতকারী, এটা আমানতকারী ব্যাংক অ্যাকাউন্ট, এটা তাদের অ্যাকাউন্ট 14,12,000। আচ্ছা রতনবাবু, আপনার কাছে আমি এটা বুঝতে চাইবো যে এর আগে বা ইতিহাস, রাজনৈতিক ইতিহাস বলুন আর রাজ্যের রাজনৈতিক নেতৃবর্গের, বিশেষ করে আমাদের নেতা মন্ত্রীরা যারা আপনারা রাজনীতি করেন, আপনারা কি বিশেষ করে যে কোনো হোক, এটা চিটফান্ড নাও হলে যদি কোনো একটা কোম্পানি আসে রাজ্যে বা কোনো একটা শিল্প ব্যবস্থা, আপনারা কি টাকার অ্যামাউন্টটা, এটা টার্নওভার বা বিজনেস কত, এই টাকার অ্যামাউন্টটা বলতে বাধ্য বা বলেন কিনা? কোনোদিন বলে না। আমাকে যদি মুখ্যমন্ত্রী দেখাতে পারে অন্য কোথাও গিয়ে কোন সংস্থা, বিভিন্ন সংস্থার মধ্যে মিটিং এ যায়, কোথাও কি উনি টার্নওভার বলেছে? কোথাও ইয়ারলি টার্নওভার এত, খুব ভালো কাজ করছে, অমুক করছে, এরকম তো কোনো বলো না। তাহলে ওনার এত ইন্টারেস্ট কেন এই বিশেষটাতে বলেছেন? এই বিশেষ ক্ষেত্রে রোজভ্যালির ক্ষেত্রে বলেছে। এবং নট অনলি দিস, যখন অন্যান্য চিটফান্ডগুলি বন্ধ করে দিল, তারপরেও মুখ্যমন্ত্রীর দুর্বলতা, এই রোজভ্যালিকে বকলমে ওরা চলে গেছে, কিন্তু ওদের বিজনেস কিন্তু চলছে, এবং লক্ষ লক্ষ টাকা ওরা কিন্তু ট্যাক্স জমা না দিয়ে বিজনেস করছে, অর্থাৎ দুর্বলতা। কেন দুর্বলতা? আসবো রতনবাবু, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো আমাদের আলোচনায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, আলোচনায় চলছে
বিশেষ আলোচনা, এবং এই বিশেষ টক শোতে আছেন রতনলাল নাথ, বিধায়ক রাজ্যের, এবং আমরা আলোচনা করছি যে আগামী কাল তো সিবিআই মুখোমুখি হবেন রাজ্যের এক মন্ত্রী বিজিতা নাথের, এবং সেই ক্ষেত্রে রোজভ্যালি প্রসঙ্গ রাজ্যের ক্ষেত্রে এখন খুব গুরুত্বের দাবি রাখে। আসলে আবার উঠে এসেছে সেই গোলাপের কথা। আমরা কথা বলছিলাম যে রাজ্যে গোলাপের নগরীতে গোলাপের কাঁটা পড়ে গেছে, এবং এই কাঁটায় বিদ্ধ হচ্ছেন অনেকে, এবং হতেও পারেন আরও অনেক। এই নিয়ে আলোচনা হচ্ছিল, কেননা পশ্চিমবঙ্গের হাত ধরে পশ্চিমবঙ্গ পেরিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু সিবিআই হানা। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা নিজের শক্তিতে থেকে এবং নিজের পারদর্শিতায় পটভূমিকায় থেকে কাজ করে থাকেন, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআইকে শক্তপোক্ত কেস লড়তে, এবং এই রাজ্যে কিন্তু এই রোজভ্যালি নিয়ে বা চিট ফান্ড নিয়ে এই প্রথম সিবিআইয়ের আশা। কি হবে কালকে সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন রাজ্যের এক মন্ত্রী বিজিতা নাথ। পাশাপাশি এই বিষয়ে আমরা আলোচনা করতে বসেছি রাজ্যের বিধায়ক রতনলাল নাথের সাথে। রতনবাবু, ঠিক বিরতির পর স্বাগত জানাচ্ছি, এবং জানতে চাইবো যে এই বিষয়টা নিয়ে বলুন। একটা জিনিস বলি, সিবিআই কিন্তু অটোনমি সংস্থা। যখন কংগ্রেস ক্ষমতা থাকে, অন্যান্য দলগুলি বলে যে এটা কংগ্রেস পরিচালনা করছে। যখন সরকার অন্য দল হয়, সবসময় এটাকে আসলে টোটালি অটোনমি বডি, সেখানে কারো হস্তক্ষেপ করার সুবিধা নেই। তদন্তের স্বার্থে সেখানে শাসক দলের যদি নেতা জড়িত থাকে তারা ঘটনার সাথে যুক্ত হয়ে যাবে, যদি বিরোধী দল থাকে বিরোধী দল যুক্ত হয়ে যাবে, যদিও বিরোধী দলের কোনো সম্ভাবনা প্রশ্নই উঠে না। যে জিনিসটা বলছিলাম, কিভাবে রোজভ্যালিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল কিভাবে রোজভ্যালিকে প্রকারান্তরে, কারণ এই যে আমরা বলছি হাজার হাজার কোটি, সেটা কিন্তু রোজভ্যালিরই বিরাট অ্যামাউন্ট। অন্য সংস্থাগুলি কিন্তু খুব কম, আমি দেখাচ্ছি। এবং যখন সিবিআই নোটিশটা বিজিতানাথের কাছে আসলো, হ্যাঁ, তখন কিন্তু হঠাৎ করে দেখলাম কেউ জানলো না, ইলেকট্রনিক মিডিয়া জানলো না, অন্য কোনো প্রিন্ট মিডিয়া জানলো না, ডেইলি দেশের কথায় ছোট্ট করে একটা মেমোরান্ডাম দিয়ে দিল যে হাইকোর্ট কর্তৃক একটা সিট স্পেশাল ইনভেস্টমেন্ট টিম গঠন করেছিল, সিট বলে এটাকে, যে চিট ফান্ডগুলির মামলা পরিচালনা করার তদন্ত করার জন্য। দেখা গেল সেখানে হঠাৎ করে যে আইজি অ্যাডমিনিস্ট্রেশন কেবি শ্রীজেশ, তাকে পাল্টিয়ে উত্তম মজুমদারকে বসিয়ে দিল ডিআইজি। আপনি দেখুন, অথচ কি বলছে, The Honorable High Court of Tripura, while dealing with the writ petition criminal number 3 of 2014, Srimati Dipti Das Majumdar versus the State of Tripura, by order number 19-3-15, asked the state government to constitute a special investigation team for investigating NBFC cases. Accordingly, state government by notification এত বলল, Inspector General of Police Administration Tripura, head of the seat. তাহলে, এবং হাইকোর্ট কিন্তু মনিটরিং করছে, হাইকোর্টকে না জানিয়ে আইজি লেভেলের যে একজন ভদ্রলোক ছিল, উনি ত্রিপুরাতে এখনো আছেন, হঠাৎ করে সিবিআইয়ের ঘটনায়, সিবিআইয়ের ইনফরমেশন পেয়েই হঠাৎ করে উত্তম মজুমদার, যিনি সিপিএম দলের একান্ত অনুগত অফিসার এবং উনি নিচের স্তরের অফিসার, আইজির থেকে নিচে, ওনাকে বসিয়ে দিল। অর্থাৎ সিবিআইকে মিসগাইড করার জন্য। একটা সিবিআই অটোনমি বডি হতে পারে, কিন্তু রাজ্যে যখন আসবে রাজ্য সরকার সহযোগিতা করার কথা। যদিও এটা কলকাতা মামলা এসছে, কিন্তু এ রাজ্যে যে রোজভ্যালির কেসগুলি, এই কেসগুলি তো জড়িত হতে পারে। সেজন্য ভয়ে এবং নিজে বাঁচার জন্য হঠাৎ করে রাতারাতি 23 তারিখ নোটিশ পেল, 24 তারিখেই হঠাৎ করে দেখলাম ডেলি দেশের কথা পত্রিকায় 25 তারিখ একটা মেমোরান্ডাম দিল, সিজেসের জায়গায় চলে আসলো উত্তম মজুমদার, যিনি যে সিপিএম এর কথা উঠবে বসবে এমন একটা লোককে বসিয়ে দিল। এর পিছনে বিরাট একটা চাল রয়েছে, যাতে এই রাজ্যের যে রোজভ্যালি সম্বন্ধে যাতে তদন্ত করতে গিয়ে বিশেষ করে সিবিআইকে বিভ্রান্ত করার জন্য এই কৌশল নিয়েছে। কারণ এই দেখুন, হাইকোর্টের অর্ডার পরিষ্কার বলেছেন 9/4/2015, এ সিঙ্গল স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর দি এন্টায়ার স্টেট টু বি হেডেড বাই
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইন শর্ট আইজিপি অ্যাডমিনিস্ট্রেশন। এই যে হাইকোর্টের অর্ডারের পরে হাইকোর্টকে না জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের ডিজি পারে অন্য কাউকে বসাতে? ইট ইজ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট। এবং WP ক্রিমিনাল 3 অফ 2014 এই মামলায় তাহলে না, এখানে আমি একটা সংযোজন করতে চাই বা বুঝতে চাইবো। আচ্ছা, এই ক্ষেত্রে সিবিআই তো আসছে এবং সিবিআই কে এখানে বলা হচ্ছে, সিবিআই কে যারা মানে গাইড করে নেবে বা কি কি বিষয় হবে, রাজ্যে কিভাবে চলা হবে, সেক্ষেত্রে আইজি লেভেলের এমন একজন সিট। সেই ক্ষেত্রে যেটা হাইকোর্ট আন্ডারে ছিল, হাইকোর্ট দেখাশোনা করছে, আপনি বলছেন হাইকোর্টকে না জানিয়ে করা হচ্ছে, তাহলে এটা মানে মারাত্মকভাবে এটা তো পরিষ্কার। আর চিফ মিনিস্টার অর্ডার ছাড়া এটা করেনি, তাহলে মুখ্যমন্ত্রী নিজেই তো হাইকোর্টে অবমাননা করছে, ডিজি হাইকোর্টে অবমাননা করছে। নতুবা এই কথা এটা তো ডাইরেক্টর জেনারেল পুলিশ করেছে মিস্টার একে শুক্লা, কিভাবে পারে? হাইকোর্টকে তো জানায়নি। হাইকোর্ট তো পরিষ্কার যে 4টা পয়েন্টের উপরে দিয়েছে। 1 নম্বর পয়েন্ট যে সেখানে ইন্সপেক্টর জেনারেল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইন শর্ট আইজিপি অ্যাডমিনিস্ট্রেশন, 1 নম্বর পয়েন্ট। তাহলে একটাই সিঙ্গেল টিম থাকবে, কিভাবে উনি পালো? কারণ সব সময় কিন্তু বিরাট কিছুর বিনিময়ে রোজভ্যালিকে বাঁচানোর জন্য প্রথম থেকে শুরু করেছে, শেষ দিন পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছে, এখনো প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই শেষ প্রসেসের মধ্যে এটা একটা, কিন্তু এটাও শেষ রক্ষা হবে কিনা আই মিন ডাউট। তারা ভেবেছে যে এসব মামলাগুলি দেখতে আসবে, কিন্তু হ্যাঁ, রোজভ্যালি মিনস ব্রড টার্মস। কলকাতার মামলায় হলে রোজভ্যালি সংক্রান্ত কোনো মামলার সাথে সে ইন্টারফেয়ার করতে পারবে না, এটা ঠিক না, কিন্তু সে আসতে পারবে। এবং শুধু এটা না, দেখুন কিভাবে বাঁচাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছে 19/12/2016 11টা 20 মিনিটে বিধানসভায় বলছে। পরবর্তী সময় একটা মামলা হলো, তারা হাইকোর্ট থেকে সিট তৈরি করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছে বিধানসভায়, উনি কিভাবে সিট তৈরি করলে, কিভাবে ডিজিকে দিয়ে উনি আইজি অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে দিল। সুতরাং সবকিছুর পিছনে একটা বিরাট রহস্য রয়েছে। এবং দেখুন 138টা চিট ফান্ড আমাদের রাজ্যে আজ ছিল, এবং আপনারা দেখবেন এগুলির মধ্যে আমি দেখাচ্ছি আপনাকে। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলাম রোজভ্যালির বিরুদ্ধে কটা মামলা, কত জিজ্ঞাসা করলাম, ফেব্রুয়ারি 20 তারিখ 2017 বিধানসভায় উনি বললেন 3টা মামলা। কোনটা? পশ্চিম থানা মামলা একটা, বীরগঞ্জ থানা একটা, কুমারঘাট থানা একটা। এটাও অসত্য তথ্য উনি দিয়েছেন, কারণ রোজভ্যালিকে বাঁচাতে হবে। আসলে রোজভ্যালির বিরুদ্ধে, অথচ উনি নিজেই কিন্তু দিল্লিতে পাঠিয়েছেন সিবিআইয়ের কাছে যে ওয়েস্ট আগরতলা পিএস কেস নম্বর 132, ওয়েস্ট আগরতলা পিএস কেস নম্বর 141, ওয়েস্ট আগরতলা পিএস কেস নম্বর 140। পশ্চিম থানায় 3টা মামলা, বীরগঞ্জ কুমারঘাট ছাড়া। অথচ এখানে বলছে, অর্থাৎ রোজভ্যালিকে বাদ দিতে হবে। রোজভ্যালিকে বাদ দেওয়ার জন্য ওনার উত্তরের মধ্যে কন্ট্রাডিক্টরি পাওয়া যাচ্ছে, মানে ইচ্ছে করেই। অর্থাৎ অ্যাকচুয়ালি ঘটনা তো ওরা জড়িত। দেখুন মুখ্যমন্ত্রী, এগুলি সব মুখ্যমন্ত্রীর উত্তর। মুখ্যমন্ত্রী বলছে 78টা মামলা সিট তদন্ত করছে, এর মধ্যে 18টা মামলা চার্জশিট দিয়েছি। হ্যাঁ, এবার বলছে তাহলে 56টা মামলা তদন্ত চলছে। তো 56, 18, 74, আর 4টা মামলা কোথায়? এগুলি সব রোজভ্যালির। শুধু এটা নয় না, তাহলে ওই 4টা মামলা কি সব রোজভ্যালির হয়েছিল? তদন্ত হয়েছিল? তদন্ত হয়নি। শুধু না, এই দেখুন এই রোজভ্যালি চিট ফান্ড জেনেও তাদেরকে খুশি করতে হবে, কারণ তারা তো বিরাট পরিমাণ অঙ্কের অর্থ পার্টি ফান্ডে দিয়েছে। কার মাধ্যমে? এটা কি গৌতম বাবু, না বিজিতানাথ, নাকি জিতেন চৌধুরী, নাকি পবিত্র, আই ডোন্ট নো, কিন্তু দিয়েছে। এই যে দিয়েছে সে তাকে খুশি করতে হবে। খুশি করতে গিয়ে রোজভ্যালিকে জায়গা দিয়েছে অ্যালটমেন্ট। এই রাজ্য সরকার জায়গা অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে রোজভ্যালিকে, এবং এটা অর্থমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 2016-তে আমাদের বলছে যে রোজভ্যালিকে আমরা জায়গা দিয়েছি। রোজভ্যালি চিট ফান্ড তুমি জানছো, একের পর এক চিট করছে, তারপর তাকে মামলা দেওয়ার অর্থ দেওয়া। কত সালে এই জায়গা দেওয়ার বিষয়টা তুলে আনেন বা বলেন আপনাদের?
এখানে আমাকে বলেছে 12/1/2016 বিধানসভা আমারই কোশ্চেন উত্তর বলছে যে রোজভ্যালিকে আমরা অনেকগুলি চিটফান্ডকে দিয়েছে, রোজভ্যালিকেও দিয়ে 12/1/2016 আপনাকে জায়গা দেওয়ার কথাটা এখানে বলা হয়েছে, কিন্তু এর আগে কেসের ব্যাপারটা কি এর আগে হয়েছে? আগে হয়েছে, আগে হয়েছে, মানে কেস হয়েছে, মানে এটা একটা এটার বিরুদ্ধে জালিয়াতি কেস আছে, তারপরও জায়গা দেওয়াটা পরে হয়েছে। এবং 2013-তে কেস হয়েছে, তাহলে 2016-তে জায়গা দেওয়া। শুধু এটা নয় এবং তাদেরকে টাকা পাইয়ে দাও, কারণ তারা টাকা পেলে আমার বাক্সতে আসবে। ওরা যদি রোজভ্যালি টাকা পায় তাহলে আমার একটা অংশ আমার কাছে আসবে। এবং দেখা গেল রোজভ্যালি ইন্ডাস্ট্রিজকে 31/7/2015-তে সাবসিডি দিয়ে দিয়েছে। একটা লোক, একটা সংস্থা আমার রাজ্য থেকে বিজনেস করে কোটি কোটি টাকা বানিয়ে নিয়ে গেল, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, সিপিএম দল ব্যাপকভাবে টাকা দিয়ে দিল এবং সাবসিডি দিয়ে দিল, যার পরিমাণ হলো যার চেক নম্বর 33,68,388 টাকা শুধু সাবসিডি। কোন গরিব এরিয়াতে আছেন ওনারা? মানে রোজভ্যালি কোন রুরাল এরিয়াতে বিজনেস করছেন? কোন রুরাল এরিয়াতে বিজনেস করছেন? ক্লেমস রিকমেন্ডেশন স্টেট লেভেল কমিটি, রাজ্য সরকার যে স্টেট লেভেল কমিটি আছে রিকমেন্ড করলো নিডফ্রিকে, নিডফ্রি ওকে সাবসিডি দিয়ে দাও 33,68,300। তাহলে রাজ্য সরকার চিটফান্ড রোজভ্যালি সম্বন্ধে এত দুর্বল। আমি জানি না সিবিআই কেন বিজেতানাথকে, নিশ্চয়ই বিজেতানাথের কাছে অনেক, বিজেতানাথ নিজে ধর্মনগরে 12 নভেম্বর 2008 মন্ত্রী হিসাবে উনি সেখানে রোজভ্যালির নয়া বাড়ি উদ্বোধন করার সময় উনি বলছেন রোজভ্যালিতে টাকা বিনিয়োগের আহ্বান জানান, এবং উনি বলেন তিনি নিজেও রোজভ্যালিতে ডিপোজিট করেছেন। তাহলে এবং এই যে ঘটনা, এ দিয়ে পরিষ্কার বিজিতেনাথের স্লেট ক্লিয়ার, এটা তো উনি নিজেই বলছেন এবং উনিও টাকা রেখেছেন। কেন বলবেন? উনি 2008-এ বলেছেন, এর আগে তো আমাদের রুলস ফ্রেম হয়েছে, তাহলে চিটফান্ড জেনেও উনি কেন টাকা রাখলেন? মানুষকে, আসল কথা হলো উনি টাকা পেয়ে যাবেন, মানুষের টাকা তাদের কাছে যাক, তাদের কাছে ঘুরে আমার অ্যাকাউন্টে চলে আসবে, ঘুরে আমার পার্টি ফান্ডে চলে আসবে, এটি হলো তার পরিবার। এবং শুধু এটা নয়, আমি তো আইন করেছি, আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল, দিস লাইসেন্স ইজ ভ্যালিড আপ টু 31/3/2010। এরপরে রিনিউ কেন? আগরতলা মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স দিয়ে এলো, আগরতলা মিউনিসিপ্যালিটি শুধু রোজভ্যালি বারবার রিনিউ করা হয়েছে, শুধু রিনিউ না, আরেকটা শপ এন্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করেছে, কেন করবে? এটা বেআইনি চিটফান্ড সংস্থা না, যেহেতু এর আগে কেসও হয়েছে ওদের নামে, তাহলে আমি রিনিউ করব কেন? এবং দেখুন, দেখা গেল রাজ্য সরকার রোজভ্যালি সম্বন্ধে কিভাবে দুর্বল মানে রাজ্য সরকার। হ্যাঁ স্যার, আমরা শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে আমি এটা বলছি। দেখা গেল অনেকগুলি সংস্থার 1545 কানি জমি চিহ্নিত করলো, 1545 কানি জমি চিহ্নিত করলো বিভিন্ন চিটফান্ডের। হ্যাঁ, অথচ আগরতলা শহরে এত বড় বিল্ডিং, বা উদয়পুরে তাদের বিরাট সম্পত্তি, বা অন্যান্য জায়গায় তাদের সম্পত্তি একটা না। এই যে র্যামেল, সাপোর্ট, ওয়ারিশ, বিদগড়, মানে অনেকগুলো সবগুলি আছে, কিন্তু তাদের রোজভ্যালি সম্বন্ধে করে নেই। যখন পরবর্তী সময়, এবং নট অনলি দিস, রোজভ্যালিকে বেআইনিভাবে ব্যবসা করার জন্য তার থেকে ট্যাক্স না নিয়ে বেআইনি ব্যবসা করে। এই যে এতে পরিষ্কার একটা জিনিস পরিষ্কার যে বামফ্রন্টের নেতা মন্ত্রীরা এই রোজভ্যালি কাণ্ডে বা চিটফান্ড কাণ্ডে সরাসরি জড়িত। এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব বিজেতানাথকে, আপনি যা জানুন বলে দিন, নিজেরটাও বলুন, এবং অন্য কোন কোন মন্ত্রী আপনাকে কি বলেছে, এই যে নোটিশ পাওয়ার পরে কি বলেছে মন্ত্রী সব আমি শুনেছি, আপনাকে বলেছে আপনি সরকারি কাজ দেখিয়ে দূরে সরে থাকুন, এই যে বিভিন্ন জিনিস বলেছে। আমি এখনো বলবো
যে সৎ জিনিসের সঠিক পথে যারা চলবে তাদের কোনো ভয় নেই, এবং যদি কাউকে বাঁচাতে চান আপনি জেলে যেতে হবে। সুতরাং আমি অনুরোধ করব এই রাজ্যের, আমি মনে করি রাজ্যের যারা চিট ফান্ডের ডিপোজিটার্স তাদেরকে বলবো এতদিনে আপনারা, যেহেতু সিবিআই এই রাজ্যে আগমন হয়েছে, আমি আশাবাদী যে এইবার অন্তত যারা প্রতারিত হয়েছে তাদের টাকা ফেরত পাবে বলে আমার বিশ্বাস। কারণ এই জিনিসটা সিবিআই করে দিয়েছে, সেজন্য সিবিআইকে আবারও অভিনন্দন। হ্যাঁ, আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনায় আপনি সময় দিয়েছেন এবং মূল্যবান সময় পেয়ে আমরা আজকের আলোচনায় যারা দেখছেন তারা অনেক কিছু জানলেন, বুঝলেন কিভাবে এই রাজ্যে রোজভ্যালি এবং অন্যান্য সংস্থা, চিটফান্ড সংস্থাগুলো রাজত্ব করেছে, মানুষের টাকা, গচ্ছিত টাকা নিয়ে পালিয়ে গেছে। সেই ক্ষেত্রে রতনবাবু বলছেন এবং অনেক তথ্য তুলে ধরেছেন কিভাবে শাসক দলের নেতা মন্ত্রী সহ অন্যান্যরা এই চিটফান্ডগুলোকে, বিশেষ করে রোজভ্যালিকে সাহায্য করার জন্য কোনো এক দুর্বলতার উছিলায় পড়ে, চাপে পড়ে সাহায্য করার জন্য কিভাবে পথ অগ্রসর করেছিলেন। এই ক্ষেত্রে আগামীকাল আসছে সিবিআই এবং কথা হবে, মুখোমুখি হবেন বিজিতা নাথের। কি হবে আগামীকাল? তবে রতনবাবু একটা অনুরোধ করেছেন বিজিতা নাথকে, সেটা আপনারা শুনলেন, এবং অবশ্যই যদি বিজিতা নাথ ম্যাডাম দেখে থাকেন অবশ্যই আপনি শুনেছেন। আশা করব আমাদের এই রাজ্যে যারা আমানতকারী, বিভিন্ন চিট ফান্ডে টাকা রেখেছেন, সবাই যেন অন্তত তাদের টাকাটা পেয়ে যায়, সঠিক মূল্য তারা পায় এবং তারা বিচার পায়। এই আশা রেখে আমি চন্দন বিদায় নিচ্ছি আজকের বিশেষ টক শো থেকে। আগামীকাল বিভিন্ন প্রোগ্রামগুলো দেখার জন্য এবং আজকের নিউজ ভ্যানগার্ডের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখন এই প্রোগ্রাম থেকে। নমস্কার।